হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে এসএসসি বায়োলজির চতুর্থ অধ্যায় অর্থাৎ জীবনী শক্তির দ্বিতীয় ভিডিও। আজকে আমরা সালোক সংশ্লেষণ এর প্রক্রিয়া, কি কি পর্যায় আছে, তারপর সালোক সংশ্লেষণের প্রভাব বা এর প্রভাবক আর আমাদের জীবজগতে সালোক সংশ্লেষণের ভূমিকা সম্পর্কে আলোচনা করব। সালোক সংশ্লেষণ প্রক্রিয়া এর যে সংজ্ঞাটা সেটা কিন্তু আমরা গত ক্লাসেই শিখেছিলাম, তাই না? মনে পড়ে কি? যে প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে পরিবেশ থেকে পানি এবং কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে শর্করা জাতীয় খাবার তৈরি করে তাকেই সালোক সংশ্লেষণ প্রক্রিয়া বা বিক্রিয়া বলে, তাই তো? আচ্ছা, তাহলে এইখানে আমরা কি আলোচনা করব? সালোক সংশ্লেষণ একটি কেমন প্রক্রিয়া? এটা অবশ্যই একটা জটিল প্রক্রিয়া এবং একটি দীর্ঘ প্রক্রিয়া, অনেকক্ষণ সময় লাগে, ঠিক আছে? আচ্ছা, কে আবিষ্কার করছে? 1905 সালে একজন শরীরতত্ত্ববিদ, তার নাম হলো ব্ল্যাকম্যান। এটা খুব মনে রাখা সহজ, ঠিক আছে? সালোক সংশ্লেষণ যখনই তুমি পড়বা তখনই তোমার মাথার মধ্যে আসবে ব্ল্যাকম্যান, ঠিক আছে? এই প্রক্রিয়াকে সে দুইটা পর্যায়ে ভাগ করেন। কয়টা পর্যায়ে? দুইটা, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। কি কি পর্যায়? একটা হলো আলোক নির্ভর পর্যায় আর একটা আলোক নিরপেক্ষ পর্যায়। শোনো, আলোক নির্ভর পর্যায় এর নাম এরকম কেন হয়েছে? কারণ এই পর্যায়ে আলোর উপর নির্ভরশীল, এজন্য বলছে আলোক নির্ভর পর্যায়। অথবা এই পর্যায়টাকে তোমরা যদি শুধুমাত্র আলোক পর্যায় বলো তাহলেও কোনো সমস্যা নাই। আলোক নির্ভর পর্যায়ের আরেকটা নাম তাহলে কি? আলোক পর্যায়। আবার দ্বিতীয় যে পর্যায়টা মানে আলোক নিরপেক্ষ পর্যায়, এই আলোক নিরপেক্ষ পর্যায়ে আলোর কোনো দরকার নাই, এই জন্য এটাকে কিন্তু আমরা অন্ধকার পর্যায়ে বলতে পারি। বুঝতে পারছো? আলোক পর্যায় আর অন্ধকার পর্যায়। এখন আমাদের জানতে হবে কোন পর্যায়ে কিভাবে সালোক সংশ্লেষণ হয়, তাই তো? লক্ষ্য করি, আলোক নির্ভর পর্যায়, আলোক নির্ভর পর্যায় বা লাইট ডিপেন্ডেন্ট ফেজ, নাম দেখেই বোঝা যাচ্ছে যে এই পর্যায়ের জন্য আমার আলো অপরিহার্য, এজন্যই তো নাম আলোক নির্ভর পর্যায়, তাই তো? আচ্ছা, আর এই পর্যায়ে কি হয়? সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়, সেটা তো হবেই। সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। ওয়েট, অন্য একটা কালার দিয়ে লেখি তাইলে ভালোভাবে বুঝতে পারবা। সৌরশক্তি কিসে? রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। এছাড়াও তোমার যেটা জানতে হবে সেটা হলো এই আলোক নির্ভর পর্যায়ে কি কি তৈরি হয়, এটা একেবারে আমাদের মুখস্থ জানা লাগবে। যেমন এটিপি, এনএডিপিএইচ আর হাইড্রোজেন আয়ন, এই জিনিসটা তৈরি হয়। এখন এটিপির ফুল ফর্ম যে এডিনোসিন ট্রাইফসফেট, সেটা তোমরা নিশ্চয়ই জানো। আর কেউ যদি লাস্ট ক্লাসটা ঠিকভাবে করে থাকে তাহলে এটিপি কিভাবে গঠিত হয় সেটাও কিন্তু তার পারার কথা। এটিপির পরেই আছে এনএডিপিএইচ, তো এর ফুল ফর্মটা আমার জানা লাগবে। এন মানে নিকোটিনামাইড, অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। আর এখানে একটা কথা আছে, দেখছো, বিজারিত। শোনো, জারণ বিজারণের চ্যাপ্টারটা আমি তোমাদেরকে এখনো পড়াই নাই, তবে এই জিনিসটা মনে রাখো। আমি এখানে দেখো এনএডিপি, এই এনএডিপি লিখলাম না? এনএডিপি মানে হলো নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। তুমি যখনই এর সাথে একটা হাইড্রোজেন যুক্ত করবা, হাইড্রোজেন, কোনো কিছুর সাথে হাইড্রোজেন যুক্ত করা মানেই হইলো এই জিনিসটার বিজারণ করা বা এই এনএডিপি কে বিজারিত করা, ঠিক আছে? এই হাইড্রোজেন যুক্ত করা মানেই তুমি এই এনএডিপি কে বিজারিত করতেছো। তখন আমরা বলবো কি? এই এনএডিপিএইচ কে আমরা বলবো বিজারিত নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। বুঝতে পারছো? ধরো এইটা হলো আবুল, ঠিক আছে? আবুল, আবুলের সাথে তুমি হাইড্রোজেন যুক্ত করে দিলা, তখন আমরা এটাকে বলবো বিজারিত আবুল। বুঝছো? আচ্ছা, আবার বইয়ে ফেরত যাই, কোথায় ছিলাম আমরা? আলোর ফোটন কণা। আচ্ছা, আলোর যে একক সেটাই কিন্তু ফোটন, ঠিক আছে? এই ফোটন কণা থেকেই কিন্তু সৌরশক্তিটা যে ক্লোরোফিল আছে উদ্ভিদের সেগুলো শোষণ করে, ঠিক আছে? থেকে রূপান্তরিত এই শক্তি, শক্তি কোথায় সঞ্চিত থাকে? আমরা কিন্তু দেখছিলাম গত ক্লাসে যে এটিপি অণুর যে ফসফেট গ্রুপ আছে সেখানে রাসায়নিক বন্ধন শক্তি হিসাবে সঞ্চিত থাকে, তাই না? প্রসেসটা কি ছিল লক্ষ্য করো। একটা ছিল এই যে এডিপি, এডিনোসিন ডাইফসফেট, এই এডিনোসিন ডাইফসফেটের সাথে আরেকটা অজৈব ফসফেট বা ইনঅর্গানিক ফসফেট যুক্ত হইতো, যুক্ত হইয়া তৈরি করতো এডিনোসিন টেরাই ফসফেট। আমি যদি এডিপির যে স্ট্রাকচারটা দেখাই তোমার, এডিনোসিন ডাইফসফেটে কি কি আছে? প্রথমেই আছে একটা 5 কার্বন বিশিষ্ট
রাইবোজ সুগার অণু। এই রাইবোজ সুগার অণুর সাথে যুক্ত হইতো কে? যুক্ত হইতো অ্যাডেনিন নামের একটা নাইট্রোজেন বেস। ঠিক আছে, আমি অ্যাডেনিন ভালো আঁকতে পারি না, ধরো এইটা হইলো অ্যাডেনিন, যদিও আমার আঁকাটা পুরোপুরি কারেক্ট না, এটা মনে করে অ্যাডেনিন। ঠিক আছে, এই রাইবোজের সাথে অ্যাডেনিন যুক্ত হইয়া তৈরি করলো এডিনোসিন। ঠিক আছে, আর এডিনোসিনের সাথে আবার যুক্ত হবে কি? এই ফসফেট যুক্ত হবে, মনে করো এইখানে ফসফেট যুক্ত হবে। ঠিক আছে, এই একটা গোল্লা, এই একটা ফসফেট, আবার তাহলে হবে মনোফসফেট, এই আরেকটা গোল্লা, তাহলে ডাইফসফেট। এই তারপরে দেখো, মনে করো এই যে আমি ছবিটা আঁকলাম না, এইটা হলো এডিনোসিন ডাইফসফেট। এখন এই এডিনোসিন ডাইফসফেটের সাথে তোমরা আরেকটা নতুন ফসফেট মূলক যুক্ত করবা। ফসফেট মূলক যুক্ত করতে দেখো, এই যেখানে আমি কি দেখাইতেছি, এটা কি একটা বন্ধন না? তো এই বন্ধনটার মধ্যেই অ্যাকচুয়ালি এই সৌরশক্তিটা রাসায়নিক শক্তি হিসাবে এখানে সঞ্চিত থাকে। ঠিক আছে, আর এই জেডিবি থেকে কিন্তু আমি একটা এটিপি তৈরি করে ফেললাম। লক্ষ্য করো, এখন বইয়ে কি বলা আছে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবা। এই যে এটিপি অণুর ফসফেট গ্রুপের মধ্যে সঞ্চয় কইরা রাখে শক্তিটাকে, ঠিক আছে, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মাধ্যমে। এটা তোমরা যখন বড় হবে ওই সময় বুঝতে পারবা যে জিনিসগুলো কি। আপাতত খুব সহজ করে তোমাদের বইয়ে লেখা আছে। আর এই যে এডিপির মধ্যে একটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত করলো, হ্যাঁ, এই ফুল প্রসেসে সাহায্য করছে ক্লোরোফিল। ক্লোরোফিলকে তো আমরা সবাই চিনি, তাই না? এটা একটা সবুজ রঙের একটা পিগমেন্ট বা রঞ্জক পদার্থ, ক্লোরোপ্লাস্টের মধ্যে থাকে। এই ক্লোরোফিল অণু কি করে? ক্লোরোফিল অণুই আসল কাজটা করে। কি করে? ফোটন শোষণ করে। আলোক রশ্মির যে একক, মানে আলোর শোষণই করে হইলো গিয়ে তোমার ক্লোরোফিল অণু। তাহলে ক্লোরোফিল অণু যদি না থাকতো তাহলে কিন্তু আমার সালোক সংশ্লেষণ হইতে পারতো না। অনেকে মনে করতে পারো, ভাই আপনি তো বললেন যে আলোক রশ্মি এই যে শোষণ করতেছে ফোটন, মানে এই যে কি বলে ক্লোরোফিল অণু, তাহলে আলোক পর্যায়ে তো বুঝলাম যে এখানে আলো আসতেছে, কিন্তু আলোক নির্ভর পর্যায়ে তো আলো আসতে পারে না। তাহলে ওই সময় শক্তিটা আসে কোথা থেকে যদি সূর্য থেকে না আসে? তাই না? এই প্রশ্নটা কিন্তু তোমাদের মনে আসা স্বাভাবিক। প্রশ্নের উত্তর আমরা একটু পরে পাবো। শোষণকৃত যে ফোটনটা, এই ফোটনের ভিতরে তো শক্তি ছিল, তো এই শক্তিটা কিন্তু ওই এক কথাই বারবার লাগছে যে এডিপির সাথে অজৈব ফসফেট মিলিত হয়ে এটিপি তৈরি করে। ঠিক আছে, আর এই যে প্রসেসটা, এই প্রসেসটার নাম কিন্তু আমি তোমাদেরকে দেখাইছি, তাই না? যেহেতু ফসফেট মূলক যুক্ত হইতেছে তাহলে এটাকে আমরা বলবো ফসফোরাইলেশন বিক্রিয়া। আবার এইখানে দেখো, এই যে ফসফেট মূলকটা যুক্ত হইতেছে, এখানে কি সূর্যালোকের উপস্থিতি আছে নাকি নাই? মানে সূর্যের আলো কি দরকার পড়ে নাকি পড়ে না? যেহেতু সূর্যের আলো দরকার পড়ে, আর সূর্যের আলোকে আমরা বলি ফটো। কি বলি? ফটো মানে হইল গিয়ে আলো। এই জন্য আমরা এই ফসফোরাইলেশনটাকে বিশেষ ধরনের ফসফোরাইলেশন বলি, ফটো ফসফোরাইলেশন। মানে সূর্যের আলোর মাধ্যমে যে ফসফোরাইলেশন সেটাকে আমরা বলবো ফটো ফসফোরাইলেশন। ঠিক আছে, আর বিক্রিয়াটা অবশ্যই খাতায় লিখবা। এই যে এডিপি, এডিনোসিন ডাইফসফেটের সাথে ইনঅর্গানিক ফসফেট যুক্ত করে এটিপি তৈরি করলো। আর এটা কিভাবে তৈরি হয়েছে? অবশ্যই আমার আলো লাগবে, আলো ছাড়া কিন্তু হবে না, আর ক্লোরোফিল লাগবে, কারণ ওই ক্লোরোফিলই কিন্তু আলোটা শোষণ করবে। বুঝতে পারছো? লাস্টে আরেকটু কথা আছে, ফটো ফসফোরাইলেশন কিন্তু আমাদের ক্রিয়ার আরেকটা টার্ম আছে, সেটা হলো ফটোলাইসিস। লাইসিস মানে হলো গিয়ে কোনো কিছুকে ভাঙা, আর ফটো মানে তো সূর্যের আলো। অর্থাৎ আমরা এখানে সূর্যের আলোর মাধ্যমে কোনো কিছুকে ভাঙবো। আচ্ছা দেখি কি বলা আছে। সূর্যালোক এবং ক্লোরোফিলের সাহায্যে, যে আলো আর ক্লোরোফিলের সাহায্যে কি হয়? গত ক্লাসে আমি কিন্তু একটা কথা বলছিলাম, তোমাদের কি মনে আছে? এই যে সালোক সংশ্লেষণ বিক্রিয়া, এই সময় কি হইতো? আমার পরিবেশ থেকে পানি নেই আর কার্বন ডাই অক্সাইড নেই। পানি, যে পানিটা আমরা নেই, মানে আমরা তো না, গাছ আর কি নেয় যেটা, সেই পানিটাকে কি করে? জারিত করে। আর কার্বন ডাই অক্সাইড যে গ্রহণ করে, সেই কার্বন ডাই অক্সাইডকে বিজারিত করে। এই কথাটা তোমরা প্লিজ একটু মনে রাখবা, এটা খুবই খুবই বেশি ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি এই যে শর্করা বা গ্লুকোজ জাতীয় খাবার তৈরি হয়, এই খাবারটা মেইনলি কিন্তু তৈরি হয় কার্বন ডাই অক্সাইডের বিজারণের মাধ্যমে। ঠিক আছে, আর কার্বন ডাই অক্সাইডের বিজারণ ঘটানোর জন্য আমার পানির দরকার পড়ে, এই জন্য পানিকেও গ্রহণ করে। লক্ষ্য করো, তাহলে এই যে পানি কি হয়? পানি বিয়োজিত হয়। বিয়োজিত, শোনো, বিয়োজিত আর বিজারিত কিন্তু সেম জিনিস না, তোমরা আবার এক কইরা ফালাইও না। অনেকে মনে করবে যে ভাই আপনি বললেন যে পানি হয় জারিত, এখানে লেখছে বিয়োজিত, তারা মনে করে বিয়োজিত মানে বিজারিত। না ভাই, এমন কিছু না। তোমাদের যাতে মানে কোনো ডাউট না থাকে আমি ওইভাবেই পড়াই। বিয়োজিত মানে ভাঙা। ধরো এই হলো পানির একটা অণু H2O, এই পানির অণুটাকে যখন তুমি ভাঙবা রাসায়নিক ভাবে, অথবা যখন তুমি বিশ্লেষণ করবা, তখন তুমি কি কি পাবা? তুমি দুইটা হাইড্রোজেন পাবা, দুইটা হাইড্রোজেন পাবা আর একটা অক্সিজেন অণু পাবা।
একটা অক্সিজেন, সরি একটা কি, এখানে কিন্তু একটা অক্সিজেন আছে, কিন্তু আমরা জানি পরিবেশে অক্সিজেন কিন্তু অণু হিসেবে থাকে, আর এই জন্য এখানে কিন্তু দুইটা লিখে দেখছো, অক্সিজেন লেখছো কয়টা, দুইটা, বাট আছে একটা। এই জন্য সমতা করার জন্য এখানে আমার একটা হাফ দিয়ে দিতে হবে। আর মজার বিষয় যে হাইড্রোজেন অ্যাকচুয়ালি ইলেকট্রনটা ত্যাগ করে ফেলায়, ঠিক আছে। তার মানে আবার আমরা জানি, এই মনে করে একটা হাইড্রোজেন যখন ইলেকট্রন ত্যাগ করে তখন কিসে পরিণত হয়, হাইড্রোজেন আয়নে। তাহলে এখানেও কিন্তু দুইটা হাইড্রোজেন দুইটা ইলেকট্রনকে ত্যাগ কইরা দুইটা হাইড্রোজেন আয়নে পরিণত হবে। আর পাশাপাশি এই যে দুইটি ইলেকট্রনকে আমি শো করে দিতেছি, যে ইলেকট্রনটাকে ত্যাগ করছে, এই যে সেই ইলেকট্রন, ঠিক আছে। বুঝতে পারছো? তাহলে পানি বিয়োজিত হয়ে দুইটা হাইড্রোজেন আয়ন। আর মজার কথা কি জানো, এই হাইড্রোজেন আয়নের একটা বিশেষ নাম আছে, সেটা হইলো প্রোটন। তোমাদের কারো মনে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া হাইড্রোজেন আয়নের আরেকটা নাম প্রোটন কেন? একটু মনে করে দেখো তো, হাইড্রোজেনের যে নিউক্লিয়াস ছিল, সে নিউক্লিয়াসে একটা প্রোটন ছিল, তাই না? একটা প্রোটন, আর নিউট্রন কিন্তু ছিল না কোনো। মানে হাইড্রোজেনের তো আইসোটোপ আছে আবার 7টা, প্রকৃতিতে পাওয়া যায় 3টা, প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। সে প্রোটিয়ামে কিন্তু কোনো নিউট্রন থাকে না, আর পরিবেশে কিন্তু প্রোটিয়ামই বেশি পাওয়া যায়। এই জন্য আমি ধরে নিতেছি যে হাইড্রোজেনের এই নিউক্লিয়াসে কোনো নিউট্রন নাই, আছে শুধুমাত্র একটা প্রোটন। আর যে শক্তিস্তর আছে, শক্তিস্তরে আছে একটা মাত্র ইলেকট্রন, তাই তো? তাহলে যদি ওই একটি ইলেকট্রনকে ত্যাগ করে তাহলে কিন্তু ওর আর ইলেকট্রন থাকবে না, ও থাকবে শুধুমাত্র একটা প্রোটন। এই জন্যই এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, এই হাইড্রোজেন আয়নের আরেকটা নাম হইল প্রোটন। বুঝতে পারছো? তাহলে এখানে কি হইতেছে, এই যে পানিটা বিয়োজিত হয়ে অবশ্যই কি কি তৈরি হবে, এই যে প্রোটন অথবা হাইড্রোজেন আয়ন তৈরি হবে, ইলেকট্রন তৈরি হবে, আর অবশ্যই অক্সিজেন তৈরি হবে। এখানেও কিন্তু আমার কি সূর্যালোকের উপস্থিতিতে হয়েছে না, সূর্যের আলো ব্যবহার করেই কিন্তু জিনিসটা হয়েছে। এই জন্য আমরা বলবো ফটোলাইসিস। তোমাদের কি মনে আছে দ্বিতীয় অধ্যায়ে একটা অঙ্গাণু ছিল, কোষে অঙ্গাণু, না নাম ছিল লাইসোজোম। লাইসোজোমে কিন্তু হাইড্রোলাইটিক এনজাইম ছিল কতগুলা, মনে পড়ে? লাইসোজোমের আরেকটা নাম হলো সুইসাইড স্কোয়াড না জানি সুইসাইড ব্যাগ, মানে আত্মঘাতী থলিকা, ঠিক আছে। সুইসাইড স্কোয়াড ভুলে বলছি, এটা একটা সিনেমার নাম। লাইসোজোমের আরেকটা নাম হইলো সুইসাইড ব্যাগ, ঠিক আছে। ওরা হলো অটোফেগি, ওরা অটোলাইসিস করে সেলের। যখন একটা সেল মনে করো খাবার পাইতেছে না, তখন ওই সেল বা কোষটাকে কিন্তু মাইরা ফালান লাগে। এই মাইরা ফালানোর কাজটা মূলত লাইসোজোম করে। আর এছাড়াও সম্পূর্ণ কোষকে যখন ভাঙে বা মেরে ফেলে, ঠিক আছে, হত্যা করে, তখন এটাকে বলে অটোলাইসিস। আর যদি কোনো অন্য যে কোনো একটা মনে করো অঙ্গাণু, আমি তো মনে করো লাইসোজোম, আর অন্যান্য অঙ্গাণু আছে না, কোষীয় নিউক্লিয়াস আছে, তারপরে গোলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এগুলোই মনে করো যখন ভাঙবে, ধরো গোলগি বডিটা নষ্ট হয়ে গেছে, ওইটারে ভাঙা লাগবে, এই কাজটাও কিন্তু লাইসোজোমই করে, এটাকে বলা হয় অটোফেগি। তাহলে নির্দিষ্ট একটা অঙ্গাণুকে যখন ভাঙে ওইটাকে আমরা বলবো অটোফেগি, আর যখন পুরো কোষটাকেই মাইরা ফেলায় তখন আমরা সেটাকে বলবো অটোলাইসিস, ঠিক আছে। এছাড়াও লাইসোজোম কিন্তু যেহেতু এর ভিতর অনেকগুলা অ্যাসিড টাইপের জিনিস আছে, ঠিক আছে, হাইড্রোলাইটিক এনজাইম, তো ওরা কিন্তু তোমার ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে জীবাণুরে খাইয়ে ফেলায়, জীবাণুকে একেবারে ভক্ষণ করে ফেলে। এগুলো ছিল একটু দ্বিতীয় অধ্যায়ের আলোচনা, বুঝছো, বাট আমার মনে হলো বলা উচিত, তোমরা হয়তো বা অনেকে ভুলে গেছো এই জন্য। তাহলে এই পর্যন্ত আমরা যত কিছু দেখাইলাম, তোমরা কি বুঝছো এই আলোক নির্ভর পর্যায়ে? কারো কোনো ডাউট আছে কিনা? আমার কিছু কিছু পয়েন্ট জাস্ট মনে রাখবা, অল্প কিছু পয়েন্ট। কি কি? প্রথমেই প্রশ্নই যে এই আলোক নির্ভর পর্যায়ে কি কি তৈরি হয়, এক কথায় উত্তর কি, এটিপি, এনএডিপিএইচ আর হাইড্রোজেন আয়ন তৈরি হয়, ঠিক আছে। এরপর মনে রাখতে হবে যে আলোক নির্ভর পর্যায়ে এই সৌরশক্তিটা কিভাবে রাসায়নিক শক্তি হিসেবে সঞ্চিত থাকে। উত্তর হবে আমার এডিপি, আর হলো গিয়া কি ইনঅর্গানিক ফসফেট, মানে প্রান্তীয় ফসফেট গ্রুপের যে বন্ধন শক্তি, ওইখানে কিন্তু আমার মূলত শক্তিটা সঞ্চিত থাকে। এই ছবিটা আইকা তুমি দেখাইতে পারো চাইলে, আমি যে একটা ছবি দেখাইলাম এইভাবে আইকা দেখাইতে পারো, অথবা তুমি জাস্ট এই বিক্রিয়াটা লিখতে পারো। স্যাররা মানে যে কোনো কিছু করলেই তুমি খুশি। বাট জাস্ট একটা কথা ভাই, বায়োলজিতে তুমি ধর্ম লিখতে যাইও না, ঠিক আছে। আউলফল কথা লেখো না, বইয়ে যা আছে সেটা লেখো, অতিরিক্ত লেখো না, আবার কমও লেখো না, তাহলে সমস্যা। আর ভুল তো লেখোই না, ভুল লেখলে স্যারদের মেজাজ গরম হয়ে যায়। তো এই পর্যন্ত তোমাদের কারো কোনো ডাউট থাকলে আমাদের সাথে শেয়ার করো। আলোক নির্ভর পর্যায়ে যখন লিখবা দুইটা টার্ম অবশ্যই উল্লেখ করবে, এক হলো ফটোফসফোরাইলেশন, আরেকটা কি ফটোলাইসিস। তো ফটোলাইসিস প্রক্রিয়া কি হয় আর ফটোফসফোরাইলেশন প্রক্রিয়া কি হয়, এইসব লিখবা, তাইলে আমাদের শেষ, আর তো কিছু নাই, তাই না। এই ছিল আমাদের আলোক নির্ভর পর্যায়, অর্থাৎ যেই পর্যায়ে আমার আলো লাগবে। এখন আমরা পড়বো আলোক নিরপেক্ষ পর্যায়। কি? আলোক নিরপেক্ষ পর্যায় অথবা অন্ধকার পর্যায়। এই পর্যায়ে কিন্তু আমাদের কোনো আলোর প্রয়োজন পড়বে না।
তা আলোক নিরপেক্ষ পর্যায়ে কি আলোর প্রত্যক্ষ প্রয়োজন পড়ে না, কিন্তু যদি আলো থাকেও থাকে তাইলেও কোনো সমস্যা নেই। বলছে যে আলোক নিরপেক্ষ মানে কি, ও থাকুক না থাকুক কিছু যায় আসে না, আই ডোন্ট কেয়ার। ঠিক আছে, আলোক নিরপেক্ষ পর্যায়ে আলোর প্রত্যক্ষ কোনো প্রয়োজন পড়ে না, কিন্তু যদি থেকেও থাকে কোনো সমস্যা নাই, তবে আলোর উপস্থিতিতেও এই প্রক্রিয়া চলতে পারে। এখন আমার মানে বিস্তারিত বুঝতে হবে। বায়ুমণ্ডলে যে কার্বন ডাই অক্সাইড আছে, আমি সালোক সংশ্লেষণ যখন পড়াইছি কি বলছি, যে বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড উদ্ভিদে শোষিত হয়, তাই না? আচ্ছা, তাহলে এই যে বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড ঢুকবে কিসের মাধ্যমে ঢুকবে? ওই যে পাতায় কতগুলো ছিদ্র বা ফুটা থাকে, পত্ররন্ধ্র। পত্ররন্ধ্রের গঠনও কিন্তু আমি গত ক্লাসে দেখাইছিলাম, মনে পড়ে? এই যে একটা পত্ররন্ধ্রের গঠন লক্ষ্য করো, এই ভিতরে যে ফুটাটা এটা হলো গিয়ে পত্ররন্ধ্র, আর বা পাশে এইটা এই দুইটা হলো গিয়ে রক্ষী কোষ বা গার্ড সেল, আর তার পাশে কিছু সঙ্গী হিসাবে আছে কিছু কোষ, সঙ্গী কোষ, মনে পড়ে? গত ক্লাসে কিন্তু আমি তোমাদেরকে জিনিসটা দেখাইছিলাম। আচ্ছা দেখো, এই যে কার্বন ডাইঅক্সাইড কিন্তু পথের রন্ধ্রের মাধ্যমেই প্রবেশ করে, ঠিক আছে, একদম কোষে কোষে প্রবেশ করবে। তো এই আলোক পর্যায়ে কি কি তৈরি হয়েছিল? এটিপি, এনএডিপিএইচ আর হাইড্রোজেন আয়ন, এগুলো তৈরি হয়েছিল আলোক পর্যায়ে। ঠিক আছে, এগুলারই অ্যাকচুয়ালি আমরা সাহায্য নেই। ওই যে একটু আগে তোমার একটা কোশ্চেন করলাম না, যে ভাই আলোক নিরপেক্ষ পর্যায়ে যদি আলো না থাকে তাহলে আমরা শক্তিটা পাবো কোথা দিয়ে? শক্তির উৎস তো সূর্য, মানে আমার আলো তো লাগবে, তাহলে আলোক নিরপেক্ষ পর্যায়ে কিভাবে রান হয় যদি এখানে আলোই না থাকে? এখানে উত্তর হইলো ভাই, ওই আলোক পর্যায়ে আলোক শক্তিটা যে শোষণ করে রাখে পরবর্তীতে, মনে করো আমি আলো এখন সঞ্চয় করে রাখলাম, যখন আলো আসে সে সময় সঞ্চয় করে রাখলাম, আর যখন আলো নাই এই সময় আমরা ওই শক্তিটারে ব্যবহার করে আলোক নিরপেক্ষ পর্যায়ে হয়। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এই যে আলোক নিরপেক্ষ পর্যায়ে আমরা কিন্তু একটু আগে একটা কথা বলছিলাম যে তুমি সালোক সংশ্লেষণ করবা মানেই কি, তুমি কার্বন ডাই অক্সাইডকে বিজারিত করবা। এখানে জড়িত লেখছে, জড়িত না, শব্দটা হলো বিজারিত, এদিকে একটা আকার দিও। ঠিক আছে, কার্বন ডাই অক্সাইড বিজারিত হবে, বিজারিত হইলেই একমাত্র কার্বোহাইড্রেট, শর্করা মানে গ্লুকোজ জাতীয় খাবার তৈরি হইতে পারবে। ঠিক আছে, কার্বোহাইড্রেটের বিজারণের মাধ্যমে। এখন এই কার্বন ডাই অক্সাইড তিনটা গতিপথ আছে, হ্যাঁ তিনটা সাইকেল আছে, তার মাধ্যমে বিজারিত হয়। সবুজ উদ্ভিদে কার্বন ডাইঅক্সাইড বিজারণের কয়টা গতিপথ আছে? তিনটা গতিপথ এখন পর্যন্ত শনাক্ত করা হয়েছে। ভবিষ্যতে যদি আরো করা যায় তাহলে ওটা ভবিষ্যতের ব্যাপার, এখন আমাদের দরকার নেই। কি কি চক্র আমাদের একেবারে ঠোঁটস্থ লাগবে? এটা কেলভিন চক্র, হ্যাচো স্লেক চক্র, আর লাস্টের হলো ক্রেসুলেসিয়ান অ্যাসিড বিপাক বা অ্যাসিড মেটাবলিজম। ঠিক আছে, এর মধ্যে লাস্টের যেটা, এটা আমাদের এখন লাগবে না, এটা হয়তো ভবিষ্যতে তোমরা কোনো একদিন জানতে পারবা, এটা এখন দরকার নেই, বাট নাম মুখস্থ রাখা লাগবে। আর অপর যে দুইটা চক্র, কেলভিন চক্র আর হ্যাচো স্লেক চক্র, এই দুইটা সম্পর্কে আমাদের একটু জানা লাগবে, এখানে পরীক্ষায় প্রশ্ন আসে। তার আগে লক্ষ্য করে একটা ছবি বইতে দেওয়া আছে, এই যে C3 উদ্ভিদ। আচ্ছা, C3 উদ্ভিদ মানে কি, এটা এখন আমি তোমাদেরকে শিখাইনি, একটু পরেই জানতে পারবা। আচ্ছা, আগে এই ব্যাখ্যাটা আমি তোমাদেরকে দেই, তারপর আমি চিত্রে যাইতেছি। লক্ষ্য করো ভাইরা, কেলভিন চক্র, কেলভিন চক্রের আরেকটা নামই হইল C3 চক্র। ঠিক আছে, কেন C3 বলে? কারণ এই চক্রে বা এই গতিপথে প্রথম যে স্থায়ী পদার্থ সৃষ্টি হয় সেটা হল তিনটা কার্বন থাকে। কয়টা কার্বন? তিনটা কার্বন, এই জন্য এই গতিপথটাকে বলা হয় C3। তিনটা কার্বন বিশিষ্ট ওই যৌগটার নাম কি? যৌগটার নাম হলো ফসফোগ্লিসারিক অ্যাসিড। ঠিক আছে, তো এইটা হলো গিয়া সব থেকে ইম্পর্টেন্ট ইনফরমেশন এখান থেকে, কেলভিন চক্রের মধ্যে থেকে। কেলভিন চক্র নামটা কেন কেলভিন হয়েছে? কারণ যে বিজ্ঞানী বা আবিষ্কারক আছে তার নাম হলো কেলভিন। কি কি নাম দেখো, দুইজন বিজ্ঞানী, কেলভিন, বেনসন ও বেসাম চক্র। তো সংক্ষেপে বেনসন ও বেসাম, এই কথা আর বলতে ইচ্ছে করে না তাদের। ঠিক আছে, বেনসন কেমন শোনায়, এজন্য সংক্ষেপে বলে কেলভিন চক্র। আচ্ছা, এটা আবিষ্কারটা কখন করছে? আবিষ্কার করছে আমাদের স্বাধীনতা যুদ্ধের 10 বছর আগে, 1961 সালে। আর তার ফলে কিন্তু সে নোবেল পুরস্কারও পাইছে। ঠিক আছে, এই প্রক্রিয়া তো জানো। সালোক সংশ্লেষণ মানে কি? অবশ্যই শর্করা তৈরি হবে, এখানে তো আর মানে নতুন কিছু নাই। যেহেতু এই পথে বা এই চক্রে প্রথম স্থায়ী পদার্থ ফসফোগ্লিসারিক অ্যাসিড 3 কার্বন বিশিষ্ট, তাই এই গতিপথটাকে বলা হয় C3 গতিপথ। আর যে সকল উদ্ভিদে এই C3 গতিপথ বা এই চক্রটা হবে সেই উদ্ভিদগুলোকে আমরা বলবো C3 উদ্ভিদ। তাহলে যে সকল উদ্ভিদে C4 গতিপথ হবে, এই মানে C4 চক্র সম্পন্ন হবে, তাদেরকে আমরা বলবো C4 উদ্ভিদ, তাই না? এই কথাটা এখানে আসে যে C4 গতিপথ এবং যেসব উদ্ভিদে এই চক্র হবে তাদেরকে আমরা বলবো C4 উদ্ভিদ। তাহলে নাম দিয়েই বুঝতে পারতেছো যে তুমি এই গতিপথটাকে C4 কেন বলবো। অবশ্যই এই গতিপথে প্রথম যে পদার্থটা সৃষ্টি হবে সেখানে 4টা কার্বন আছে, আর 4 কার্বন বিশিষ্ট ওই পদার্থটার নাম হলো অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে, এগুলো হলো কি আমাদের মানে মোস্ট ইম্পর্টেন্ট।
গতিপথের প্রথম স্থায়ী পদার্থ, এদিকে প্রথম স্থায়ী পদার্থ ছিল ফসফোগ্লিসারিক অ্যাসিড, আর এদিকে প্রথম স্থায়ী পদার্থ কে, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। ওর 3টা কার্বন আর ওর 4টা কার্বন, মনে থাকবে কিনা। আর বিজ্ঞানী এ ছিল কেলভিন, বেনসন ও ব্যাসাম। আর হ্যাচোসল্যাকে কি এমডি হ্যাচ, এমডি দিয়ে কেউ আবার ভাববো না যে মোহাম্মদ হ্যাচ না, মোহাম্মদ হ্যাচ না, জাস্ট এমডি, এর অন্য কোনো ফুল ফর্ম থাকবে হয়তো বা। এমডি হ্যাচ ও সিআর ক্ল্যাক, এটা লেগে এই 61-র 5 বছর পরে মানে 66 সালে এই গতিপথটা আবিষ্কার করছে। আর তারাও লেগে অস্ট্রেলিয়ার বিজ্ঞানী, ঠিক আছে। আচ্ছা, এরাও কিন্তু সবই কি কার্বন ডাই অক্সাইড বিজারণের আলাদা আলাদা পথ। কেলভিন একটা আবিষ্কার করছে C3, আর হ্যাচোসল্যাক আরেকটা আবিষ্কার করছে C4। এগুলো সব কি কার্বন ডাই অক্সাইড বিজারণের বিভিন্ন পথ। এখানে তোমাদের আর কোনো প্রশ্ন থাকার কথা না যে C4 উদ্ভিদ, ও ভালো কথা, এটা একটা ইম্পর্টেন্ট হেডিং যে C4 উদ্ভিদে দেখো এখানে তোমার হ্যাচোসল্যাক চক্র তো হবেই হবে, পাশাপাশি কেলভিন চক্রও হবে, ঠিক আছে। দুইটাই হবে C4 উদ্ভিদে, কিন্তু C3 উদ্ভিদে কিন্তু এরকম হবে না। C3 উদ্ভিদ হলো একটু ওল্ড মডেল মনে করো, আর C4 হলো একটু বেশি আপডেট। তাহলে বোঝাই যাইতেছে যে C3 থেকে কিন্তু এই C4 উদ্ভিদে সালোক সংশ্লেষণের হার বেশি। আর সালোক সংশ্লেষণের হার বেশি মানে কি, এদিকে উৎপাদন ক্ষমতাও বেশি। আর এখন কয়েকটা মানে এক্সাম্পল আমার জানা লাগবে, এগুলো কিন্তু এমসিকিউর জন্য সুপার লেভেলের ইম্পর্টেন্ট। কি কি তোমার জাস্ট বইয়ে C4 উদ্ভিদের এক্সাম্পল দেওয়া, C3 উদ্ভিদ দেওয়া নাই। কি কি মুখস্থ লাগবে আমার, ভুট্টা, আখ, তারপরে ঘাস, ঘাসের মধ্যে আছে নর্মাল ঘাস, মুথা ঘাস, নটে ঘাস, নটে ঘাসের যে নামটা দেওয়া অ্যামারান্থাস, এইটা মুখস্থ রাখা লাগবে, মানে সবই মুখস্থ। সংক্ষেপে এইভাবে একটু চিন্তা করে মনে রাখতে পারো যে ভাই একটা মুরগি কি খায়, মুরগি কিন্তু ঘাস, মানে দেশি মুরগি মনে করো, সে তারে ঘাস দেওয়া, সে ঘাস খাইবে। তারপরে সে কি ভুট্টা ভাঙা কিন্তু মুরগি খায়, ঠিক আছে। আবার আখ, আখ তো ডিরেক্ট মুরগি খায় না, তবে আখ দিয়ে কিন্তু গুড় তৈরি করে, তা কি জানো তোমরা? গুড়, ওই যে দুধ গুড় দিয়ে ভাতটা খাও না, গুড় তো অনেক কিছুর সাথেই খায়, তো এই আখ দিয়ে কিন্তু গুড় তৈরি হয়, আরো অনেকভাবেই তৈরি হতে পারে, যাই হোক। তো এইভাবে আখটা মনে রাখবা। আর এই যে নটে গাছ, বিশেষ করে অ্যামারেন্থাস, ঠিক আছে, অ্যামারেন্থাস এই শব্দটা মনে রাখতে হবে। বুঝতে পারছো? এখানে কি কারো কোনো প্রশ্ন আছে? তাহলে শোনো, তোমাদের যদি প্রশ্ন করে এই যে আলোক নিরপেক্ষ পর্যায়ের গতিপথ কি কি, তো ক্যাসুলেসিয়ান অ্যাসিড বিপাক তো তোমাদের নাই বইয়ে, তোমাদের আছে শুধুমাত্র কেলভিন চক্র, আরেকটা কি হ্যাচো স্ল্যাক চক্র। তাহলে কোন চক্র বা কোন গতিপথের প্রথম স্থায়ী পদার্থ কি জানতে হবে, তারপরে কোনটা আবিষ্কার করছে কোন বিজ্ঞানী, নামগুলো মুখস্থ রাখতে হবে। আর C4 উদ্ভিদ, এই যে C4 উদ্ভিদে 2 ধরনের চক্রই সম্পন্ন হয়, তারপরে উদ্ভিদের মানে কিছু উদাহরণ আছে, এগুলো জানতে হবে। আর কত সালে নোবেল টোবেল পাইছে, আবিষ্কার করছে, এগুলো জানতে হবে। এগুলো তোমার এমনি মনে থাকবে, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তী টপিক লেখো। আমাদের কিন্তু মানে একটু আগে যেগুলো পড়াইছি ভাই, শোন, এগুলা আসলে যতই বলি একটু মুখস্থ টাইপের পড়া, ঠিক আছে, আমি মানি। এগুলো তোমার কি করতে হবে, মুখস্থ করতে হবে। এখন তুমি যদি বুঝতে চাও যে ভাই এই যে ফসফোগ্লিসারিক অ্যাসিড এটা দেখতে কেমন, তাইলে তো মানে তোমার সময় নষ্ট হবে, তার থেকে ভালো তুমি মুখস্থ করে ফেলো ওই জিনিসটা। এরপরে দেখো আমাদের কিছু সাধারণ জ্ঞান টাইপের পড়া, এগুলো আমরা মানে কমন সেন্স, ঠিক আছে, আমরা সবাই পারি যে সালোক সংশ্লেষণে ক্লোরোফিলের ভূমিকা তো বোঝাই যায় কি, এই যে আলোকরশ্মি বা ফোটন, এই ফোটনটা কিন্তু শোষণই করে ক্লোরোফিল। আর ক্লোরোফিল কোথায় থাকে তা কি জানো? ক্লোরোফিল থাকে আমাদের যে ক্লোরোপ্লাস্ট আছে, এই ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিড, এখানে এই যে কি আছে এগুলো এরকম গ্রানা ছিল না, গ্রানা, এই যে গ্রানা, গ্রানার ভূতে এরকম গ্রানা ল্যামেলি, তারপরে এখানে যে তরল পদার্থগুলো থাকে সেগুলোর নাম হলো স্ট্রোমা। আবার অনেকগুলো গ্রানা, গ্রানাম চক্র, একসাথে বলা হয়তো কি থাইলাকয়েড, মনে পড়ে? দ্বিতীয় অধ্যায়ে কিন্তু এগুলো সব শিক্ষাই আসছো তোমরা। তো এই যে স্টোমা, এই যে গ্রানা দেখতেছো না, এই গ্রানার মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি তোমার ক্লোরোফিল থাকে। আর স্টোমা সাধারণত বিভিন্ন রকমের এনজাইম টেনজাইম থাকে। আলোক নির্ভর পর্যায়টা হয় এই গ্রানায়, আর আলোক নিরপেক্ষ অথবা অন্ধকার পর্যায় এটা সাদা মানে বেশিরভাগ ক্ষেত্রে হয় কোথায়, এই যে স্টোমা। এগুলো মনে রাখবা যে গ্রানায় কি হয় আর স্টোমায় কি হয়, ঠিক আছে। আলোক নির্ভর মানেই কি গ্রানা, আর আলোক নিরপেক্ষ বা অন্ধকার মানেই কি স্টোমা। আচ্ছা, কিভাবে মনে রাখবো, এই প্রশ্নটা অনেকের মনে আসতে পারে। লক্ষ্য করি পাতায় কি ক্লোরোফিলের পরিমাণের সাথে সালোক সংশ্লেষণের হারের একটা সম্পর্ক, এটা তো বোঝাই যায় রে ভাই। তোমার ক্লোরোফিল যত বেশি থাকবে তোমার সালোক সংশ্লেষণের রেট কিন্তু তত বেশি হবে, কারণ সালোক সংশ্লেষণের জন্য আমার ক্লোরোফিল লাগবে, ঠিক আছে। একমাত্র ক্লোরোফিলই আলোক শক্তি বা বলতে পারো যে ফোটন শোষণ করতে পারে, বা ফোটন শোষণ করার মাধ্যমে আলোক শক্তিকে গ্রহণ করতে পারে। তো এটা আমরা কিন্তু জানি যে বিভিন্ন অঙ্গাণু কিন্তু নষ্ট হয়, আবার নতুন করে তৈরি হয়। তো পুরাতন ক্লোরোপ্লাস্ট নষ্ট হয়ে যায়, তখন কি নতুন ক্লোরোপ্লাস্ট সংশ্লেষিত মানেই হইল তৈরি হওয়া, ঠিক আছে।
তো নতুন ক্লোরোপ্লাস্ট যদি ঠিকভাবে তৈরি না হয়, ঠিক আছে, যদি কম কম হয়, যদি আমার প্রত্যেকটা কোষে ক্লোরোপ্লাস্টের পরিমাণ কমে যায়, তাইলে কি আমার সালোক সংশ্লেষণ বাড়বে না কমবে? বোঝাই তো যায় যে কমে যাবে। যাক, এগুলো আর কি তেমন কিছু না, এখানে নতুন কিছু নাই। জাস্ট দেখবো যে সালোক সংশ্লেষণের যে ক্ষমতা রক্ষা করার জন্য ক্লোরোপ্লাস্টের বিভিন্ন উপাদান দ্রুত ও প্রচুর পরিমাণে পুনর্গঠন হওয়া প্রয়োজন। কোষে কি খুব বেশি পরিমাণে যদি, আবার শোনো, লক্ষ্য করো একটা বিষয়, যে আমার ক্লোরোফিল কিন্তু দরকার সালোক সংশ্লেষণের জন্য, যদি কমে যায় তাহলে সমস্যা, আবার যদি অতিরিক্ত পরিমাণে বাইরে যায় তাইলেও সমস্যা। তো খুব বেশি পরিমাণে যদি তোমার ক্লোরোফিল থাকে তখন কিন্তু এনজাইমের অভাব দেখা যায়, আর এনজাইমের অভাব হলে সালোক সংশ্লেষণের রেট কমে যাবে। মানে বুঝছো? মানে তোমার সালোক সংশ্লেষণের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ ক্লোরোফিলের দরকার, এর বেশি থাকলেও সমস্যা, এর কম থাকলেও সমস্যা। কম থাকলে তো বোঝোই যে যদি ক্লোরোফিল কম থাকে তাহলে আলোক শক্তি তো শোষণ করতে পারবে না, তাই না? আর আলোক শক্তি যদি শোষণই করতে না পারে তাহলে তো সালোক সংশ্লেষণ হবেই না, তাই না? আবার কি বললাম, যে যদি ক্লোরোফিলের পরিমাণ বাইরে যায় তখন কি হবে? তখন কিন্তু এনজাইম নষ্ট হয়ে যাবে, আর এনজাইমের যদি মানে অভাব হয়, এনজাইমের অভাব হইলে কিন্তু আমার সালোক সংশ্লেষণ হইতে পারবে না। আচ্ছা, এই ছিল আমাদের মোটামুটি সালোক সংশ্লেষণে ক্লোরোফিলের ভূমিকা। এখন আমার দেখতে হবে সালোক সংশ্লেষণে আলোর ভূমিকা, এটাও ইম্পর্টেন্ট, বোঝাই যায়। সালোক সংশ্লেষণের জন্য তোমার তো আলো লাগবেই। যেমন ক্লোরোফিলের সময় বলছিলাম যে ক্লোরোফিল না থাকলে আলো শোষণ হইতে পারবে না, তাহলে আলোই যদি না থাকে, তাহলে যদি অনেকগুলো ক্লোরোফিল থাকেও তাইলেও তো লাভ নাই, কারণ ক্লোরোফিল আছে কিন্তু আলোই নাই, তাহলে কারে শোষণ করবে, তাই তো? আচ্ছা, তাহলে আলোর গুরুত্ব অপরিসীম, ঠিক আছে। আচ্ছা, আমরা জানি যে সকল শক্তির উৎস কিন্তু সূর্যের আলো। এই যে এই কথা মানে জেনারেল নলেজ, পানি, কার্বন ডাইঅক্সাইড থেকে শর্করা জাতীয় খাদ্য, মানে সালোক সংশ্লেষণের যে সংজ্ঞা সেটা দিছে, আসলে তার তেমন কিছু না। আর এছাড়া একটা মুখ্য জিনিস মনে রাখবে, যে আমরা বলতেছি ক্লোরোফিল লাগবে, ইভেন এই ক্লোরোফিল সৃষ্টি করার পিছনেও কিন্তু সূর্যের আলো ভূমিকা রাখে। এইটা হলো একটা ইম্পর্টেন্ট, মানে তুমি স্টার্ট দাও এখান থেকে, তোমার এই কথাটা লিখতে হবে। যদি তোমার প্রশ্ন করে যে সালোক সংশ্লেষণের আলোর ভূমিকা, তাহলে এই লাইনটা তোমার অবশ্যই লিখতে হবে, যে ক্লোরোফিল সৃষ্টিতেও আলো ভূমিকা রাখে, সূর্যের আলো ভূমিকা রাখে, ঠিক আছে। আবার আমরা বলছিলাম যে আমাদের উদ্ভিদের ওই পত্র বা পাতায় পাতায় কি ফুটা ফুটা থাকে না, পত্র রন্ধ্র থাকে, তার আশেপাশে ওই যে রক্ষী কোষ থাকবে, তার আশেপাশে সঙ্গী কোষ থাকবে। এই যে পত্র রন্ধ্র, যার ইংলিশ হলো এস্টোমা, এই এস্টোমার যে খোলা হওয়া বন্ধ হওয়া, এটাও কিন্তু সূর্যের আলো নির্ধারণ করে, বুঝছো? যেমন দিনের বেলায় কিন্তু সালোক সংশ্লেষণের পরিমাণটা একটু বেশি, আর রাতের বেলায় কিন্তু সালোক সংশ্লেষণ হয় কম। কেন? কারণ দিনের বেলা যেহেতু আলো থাকে, দেখো এই যে আলো থাকে না, আলোই মনে করো এদিকে সিগন্যাল পাঠায় যে তুমি, ওহে পত্র, তুমি তোমার রন্ধ্রগুলো খুলে দাও, কারণ এখন আমি আসি, এখন সালোক সংশ্লেষণ করতে হবে, ঠিক আছে। তাহলে আলো কিন্তু এই পত্র রন্ধ্রের খোলা হওয়া বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে। তাহলে যদি আলো না থাকে তাহলে কিন্তু পত্ররন্ধ্র খুলবেই না, ঠিক আছে। সূর্যালোকের প্রভাবেই পত্ররন্ধ্র উন্মুক্ত হয়, আর উন্মুক্ত হলে কি হবে? এই ফুটার ভিতর দিয়ে কি ঢুকবে? বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করবে। আচ্ছা, তোমরা কি কেউ জানো বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত কত পার্সেন্ট? মাত্র 0.03%। আর পানির মধ্যে কিন্তু দ্রবীভূত অবস্থায় এর 10 গুণ, মানে 0.3% কার্বন ডাইঅক্সাইড থাকে। আর অক্সিজেনের শতকরা পরিমাণ হলো গিয়ে 20.95%। সব থেকে বেশি থাকে নাইট্রোজেনের অ্যামাউন্ট 70%-এর থেকেও বেশি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে কার্বন ডাইঅক্সাইড পাতার অভ্যন্তরে প্রবেশ করতে পারে, আর কার্বন ডাইঅক্সাইড পাতার মধ্যে প্রবেশ করে, তো ওই সময় কিন্তু তোমার এই যে খাদ্য প্রস্তুতকরণে অংশগ্রহণ করবে, তাই তো? কারণ আমরা কিন্তু দেখছি এই কার্বন ডাই অক্সাইডকে বিজারিত কইরেই কিন্তু শর্করা বা কার্বোহাইড্রেট তৈরি হয়, তাই না? যদি কার্বন ডাই অক্সাইডই না ঢোকে তাহলে বিজারিত করবে কারে? তাহলে মানে খাদ্য তো তৈরি হবে না, ঠিক আছে। তো পাতায় যেটুকু আলো পড়ে তার কিন্তু সব লাগে না, খুব অল্প পার্সেন্টেজ, অতি সামান্যই সালোক সংশ্লেষণের জন্য লাগে। কারণ আমরা জানি, শোনো, আলো একটা কি, আলো কিন্তু একটা তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ। এই আলোর বিভিন্ন কালার আছে, ঠিক আছে। আলোতে মোট মোট 7টা রং, মানে এটা তোমরা এখনো জানো না, কিন্তু আলোর কিছু রেঞ্জ আছে, আমি তোমাদেরকে মুখে মুখে বলি, এটা দরকার নাই তোমার মুখস্থ করার, জাস্ট শোনো। আলোর রেঞ্জ আছে, যেমন প্রথমে গামা রে, এক্স রে, অতিবেগুনি রশ্মি। অতিবেগুনি রশ্মির পরে আসে দৃশ্যমান আলো। দৃশ্যমান আলোর রেঞ্জ হইল 380, বা কোনো কোনো মানে কন্ট্রোভার্সি আছে, ঠিক আছে, 380 থেকে 780ও বলে, আবার অনেকে 400 থেকে 800ও বলে। এত কি ন্যানোমিটার, এত ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে। আর অতিবেগুনি রশ্মি, এদের তরঙ্গ দৈর্ঘ্য হইল গিয়ে 380 থেকেও কম।
আবার দৃশ্যমান আলো, এই দৃশ্যমান আলোর মধ্যেই বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল, মানে ওই যে রংধনু আছে না, রংধনু 7টা কালার, ঠিক আছে। আর এই দৃশ্যমান আলোর পরে মানে 800 ন্যানোমিটারের থেকে বেশি হইল গিয়া ইনফ্রারেড, মানে ওটাকে বলে অবলোহিত রশ্মি, ঠিক আছে, অবলোহিত রশ্মি। আমি সংক্ষেপে কিভাবে মনে রাখি দেখো, দৃশ্যমান আলো শুরুতে কে ছিল? বেগুনি না? বেগুনির ঠিক আগে হইল গিয়ে অতি বেগুনি, আবার দৃশ্যমান আলো শেষ হচ্ছে লাল, লালের পরেই হইল গিয়ে অবলোহিত, বুঝতে পারছো? অবলোহিতর পরে মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ এগুলো আছে। এই এখানে একটা প্রত্যেকটা রেঞ্জ আছে, ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জ, এগুলো তোমরা যখন 11-12 উঠবা সেই সময় মুখস্থ করতে হবে। কিন্তু আপাতত এই যে আমি তোমাদেরকে বলতেছি যে দৃশ্যমান আলোর রেঞ্জটা 380 থেকে 780 বা 800 ন্যানোমিটার, ন্যানোমিটার কিন্তু মিটার না। তো এই রেঞ্জের প্রথমে মনে করো বেগুনি আছে, নীল আছে, আর একেবারে শেষের দিকে আছে কি? কমলা, লাল। এই যে বেগুনি, নীল, কমলা, লাল, এই 4টা রঙে সালোক সংশ্লেষণটার মানে যে হার সেটা একটু বৃদ্ধি পায়। এই কথাটা আমাদের মনে রাখা লাগবে, আমাদের বইয়ে বলা আছে। আলোক বর্ণালীর শুধুমাত্র বেগুনি, নীল, কমলা, বেগুনি, নীল, কমলা আর লাল। আমি এটা কিভাবে মনে রাখি? এটা মনে করো ছন্দ, বেনিকলা, কি বেনিকলা, বেগুনি, নীল, কমলা, লাল, ঠিক আছে, বেগুনি, নীল, কমলা, লাল, বেনিকলা। এই আলোক বর্ণালীর এই অংশটুকুতেই কি সালোক সংশ্লেষণ ভালো হয়, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই মনে রাখবা। মাঝখানে কি আছে? বেগুনি, নীলের পরে কিন্তু আছে সবুজ, আছে হলুদ, আছে, ওগুলোয় কিন্তু সালোক সংশ্লেষণ ভালো হয় না। একটা নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত আলো যদি বাড়ে তাহলে সালোক সংশ্লেষণও ঠিকঠাক হবে, কিন্তু তার মানে এইটা না যে আলো যত বাড়াবা তত ভালো হবে না। আলোর পরিমাণ যদি অত্যধিক বাইরে যায় তখন কিন্তু আবার আমার এনজাইম গুলা নষ্ট হয়ে যাবে। ক্লোরোফিলও কিন্তু আমরা দেখছি, ক্লোরোফিল যখন অতিরিক্ত বাইরে যায় তখন কি এনজাইম নষ্ট হয়, এনজাইমের অভাব হয়, তাই না? আচ্ছা, তো এই যে ক্লোরোফিল উৎপাদনও কিন্তু ওই সময় কম হবে, কারণ ক্লোরোফিল উৎপাদন করার জন্য আমার কিছু এনজাইম লাগে, সেই এনজাইমই যদি নষ্ট হয়ে যায় তাহলে তো ক্লোরোফিল উৎপাদনও ঠিকভাবে হইতে পারবে না, ঠিক আছে। আর ক্লোরোফিল যদি ঠিকভাবে উৎপাদন না হয় তাহলে কি সালোক সংশ্লেষণের হার কমে যাবে, শেষ। আর এখানে একটা ইম্পর্টেন্ট এমসিকিউ, যে কত থেকে কত ন্যানোমিটার? 400 থেকে 480 ন্যানোমিটারের মধ্যে সাধারণত বেগুনি আর নীল আইসা পড়ে, আর এখানে শুধুমাত্র 680 ন্যানোমিটার লাগছে, তবে তাদের একটা রেঞ্জ বলা উচিত ছিল। যাক, যেহেতু বলা নাই তাহলে দরকার নাই, বইয়ে যেটা আছে সেটাই। তাহলে কত কত? 400 থেকে 480 আর 680, এই ন্যানোমিটার, এই তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোতেই সালোক সংশ্লেষণ সবচেয়ে ভালো হয়। কারো কি কোনো প্রশ্ন আছে এখানে? বলো। তাহলে সালোক সংশ্লেষণে আমরা ক্লোরোফিল এবং আলোর ভূমিকা দেখলাম, এছাড়াও কিছু কিছু জিনিস আছে, এরাও কিছু প্রভাব ফেলে, ঠিক আছে। প্রভাব যেহেতু ফেলে তাহলে এদেরকে আমরা বলতে পারি প্রভাবক। তাহলে এখন আমরা পড়ব সালোক সংশ্লেষণের প্রভাবক কারা, ঠিক আছে। দেখো, কিছু কিছু প্রভাবক আছে যারা উদ্ভিদের যে দেহ সেই দেহের বাইরে অবস্থান করে, তাদেরকে আমরা বলবো বাহ্যিক প্রভাবক। আর কিছু কিছু উদ্ভিদ আছে যারা উদ্ভিদের দেহেরই অংশ, তাদেরকে আমরা বলবো অভ্যন্তরীণ প্রভাবক সমূহ। যেমন অভ্যন্তরীণ প্রভাবকটা একটু বেশি সহজ, যেটাকে আমি তোমাদের দেখাই নেই, যে ক্লোরোফিল। ক্লোরোফিল কি? এটা উদ্ভিদেরই তো একটা অংশ, তাই না? উদ্ভিদের পাতায়, পাতার যে মেসোফিল টিস্যু, সেখানে কিন্তু বেশি বেশি আমার ক্লোরোফিল গুলা থাকে, তাই তো। ক্লোরোফিলের যে ভূমিকা এটা কিন্তু আমরা ইতোমধ্যে পড়ে ফেলাইছি, ঠিক আছে। তার মানে একটা অভ্যন্তরীণ প্রভাবকের ভূমিকা আমাদের অলরেডি পড়া শেষ, বাকি থাকে 4টা, মানে আমাদের বইয়ে দেওয়া আছে আর কি। পরবর্তীতে আছে পাতার বয়স ও সংখ্যা। লক্ষ্য করো, পাতার বয়সের আমাদের যেটা জানা লাগবে সেটা হলো, একেবারে যদি বয়স্ক পাতা দেখো, একেবারে বয়স্ক পাতায় তোমার ক্লোরোফিলের পরিমাণ কমে যায়, ঠিক আছে, বা ক্লোরোফিলের যে উৎপাদনের রেট সেটা অনেক কম। আবার তুমি যদি একেবারে বাচ্চা পাতা, বা বইয়ের ভাষায় বলে কি কচি, কচি পাতায়ও কিন্তু আমার ক্লোরোফিলের পরিমাণটা একটু কম থাকে। এখন ক্লোরোফিলের পরিমাণ যদি কম থাকে তাহলে কিন্তু সালোক সংশ্লেষণের পরিমাণটাও কম হবে, তাই তো। তাহলে ক্লোরোফিলের পরিমাণ বেশি কোথায়? একেবারে বুড়াও না, আবার একেবারে কচিও না বয়স্ক না, এদের মাঝারি মাঝারি বয়সের যে পাতাগুলো আছে সেখানে ক্লোরোফিলের পরিমাণ সব থেকে বেশি থাকে। ফলে ওই মাঝারি বয়সের পাতা যদি কোনো একটা উদ্ভিদে বেশি সংখ্যক থাকে, তাহলে তার মানে কি ওই উদ্ভিদে কিন্তু বেশি বেশি সালোক সংশ্লেষণ হবে, যেহেতু ক্লোরোফিল বেশি। হিসাবটা বুঝতে পারছো? এরপরে আছে শর্করার পরিমাণ। আচ্ছা দেখো, এটা কি পাতার বয়সটাও ফ্যাক্ট করে আবার সংখ্যাটাও ফ্যাক্ট করে, ঠিক আছে। শর্করার পরিমাণে কি দেখবো আমরা? ও ভালো কথা, এভাবে চিন্তা করবা,
সালোক সংশ্লেষণের মাধ্যমে কন্টিনিউয়াসলি উদ্ভিদের প্রত্যেকটা কোষ না, মানে ওই যে পাতা, যে সকল পাতায় আমার সালোক সংশ্লেষণ হইতেছে, সবুজ উদ্ভিদের পাতা, সেখানে কি তৈরি হইতেছে, কার্বোহাইড্রেট বা শর্করাযুক্ত খাবার তৈরি হইতেছে। এখন খাবারটা তৈরি হইলো, সেদিকে প্রোডাকশন হইলো, প্রোডাকশনের পর আমার খাবারটা কি ট্রান্সপোর্ট করা লাগবে না, আমার প্রত্যেকটা কোষে কোষে নিয়ে যাওয়া লাগবে না, মনে আছে? এই যে ফ্লোয়েম টিস্যু কিন্তু এই কাজটা করে, প্রত্যেকটা কোষে কোষে পাতায় প্রস্তুতকৃত খাদ্যকে পরিবহন করে নিয়ে যায়। এখন এই পরিবহন করার সময় যদি জ্যাম বাজে, ট্রাফিক জ্যাম বাজে না রাস্তায়, তো পরিবহনের সময় যদি জ্যাম বাজে, তাইলে তো আমার প্রত্যেকটা কোষে কোষে যাইতে পারবে না। ওই সময় অলরেডি কি তোমার খাবার ওদিকে স্টোর হয়ে আছে, তখন কি তোমার নতুন করে খাবার তৈরি করার কোনো প্রয়োজনীয়তা পড়বে নাকি পড়বে না? অবশ্যই পড়বে না। তার মানে ওই সময় কিন্তু তোমার সালোক সংশ্লেষণের হার কমে যাবে। বইয়ের ভাষায় লক্ষ্য করো কি বলছে, একটা লাইন তুমি জাস্ট মনে রাখবা, যে শর্করার পরিবহন কম হলে তা সেখানে জমা হয়ে থাকে। জমা হইলে কি হবে, সালোক সংশ্লেষণের গতি মন্থর হবে। মন্থর হবে মানে গতি কমে যাবে, ঠিক আছে, মানে থাইমে থাইমে যাবে, এরকম একটা অবস্থা। এখন এই যে কথাটা আমি তোমাকে বললাম, এটা কখন হয় ঘটনাটা? সাধারণত বিকেলে, বিকেলে এই ঘটনাটা ঘটে, ঠিক আছে। বিকেলে কি সালোক সংশ্লেষণ হইতেছে, কিন্তু এই শর্করার পরিবহনটা কম হয়। কম হলে আমার সালোক সংশ্লেষণের গতি কিন্তু মন্থর হয়ে যাবে। কারো কি কোনো প্রশ্ন এখানে থাকার কথা না? এরপরে আছে পটাশিয়াম আর এনজাইম। দেখো এনজাইম তো বোঝোই, বিভিন্ন বিক্রিয়া টিক্রিয়া যে তোমার হইতেছে, তোমার তো এনজাইম লাগবে। তো এনজাইমগুলো তো উদ্ভিদের মনে করো ভিতরে আছে, তো অভ্যন্তরীণ প্রভাবক, ঠিক আছে। যদি এনজাইম না থাকে ঠিকভাবে বা কম থাকে, তাহলে কিন্তু আমার সালোক সংশ্লেষণটা ঠিকভাবে হইতে পারবে না। আরেকটা আমার মৌলের নাম দেওয়া পটাশিয়াম। এই পটাশিয়াম খুবই ইম্পর্টেন্ট সালোক সংশ্লেষণের জন্য, ঠিক আছে। পটাশিয়ামের অভাবে সালোক সংশ্লেষণের পরিমাণ কিন্তু অনেকখানি কমে যায়, ঠিক আছে, কমে যেতে পারে, কমে যেতে দেখা যায় সালোক সংশ্লেষণের পরিমাণ। আর পটাশিয়াম কারণ কি, কারণ হলো কি পটাশিয়াম অনুঘটক হিসেবে কাজ করে। তো একটু মুখস্থ টাইপের ইনফরমেশন একটু মনে রাখবা। শোনো, প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটি অভ্যন্তরীণ প্রভাবক, সেখানে মনে করো অপশনে দেবে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, 4 নম্বরে দেবে পটাশিয়াম। তাহলে তোমার কিন্তু পটাশিয়াম দাগাই আসতে হবে, পটাশিয়াম হইলো অভ্যন্তরীণ প্রভাবক, ঠিক আছে। এভাবে মনে রাখতে পারো যে পটাশিয়াম পাতার মধ্যে পটাশিয়াম থাকে, এইভাবে মনে রাখবে। এটা কিন্তু ফ্যাক্ট না, ঠিক আছে, আমি আন্দাজে বলতেছি, আমার হঠাৎ করে মাথায় আসলো যে পটাশিয়াম পাতা, এইভাবে মনে রাখবা, ঠিক আছে। আচ্ছা, আমাদের অভ্যন্তরীণ প্রভাবকগুলো পড়া হয়ে গেছে, এখন আমাদের জানতে হবে বাহ্যিক প্রভাবক সমূহ। বাহ্যিক প্রভাবকটা আসলে আরো বেশি সহজ। লক্ষ্য করো, প্রথমটা আমাদের অলরেডি পড়া হয়ে গেছে, আলো। আলো কিন্তু পড়া শেষ। দ্বিতীয়ত, এটা মনে রাখবা কিভাবে, বাহ্যিক প্রভাবক, তুমি একটা গাছের আশেপাশে কি আছে, আলো আছে, আলোর পাশাপাশি কি আছে, তাপমাত্রা আছে না, একটা তাপমাত্রা, টেম্পারেচার, তারপরে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে, পানি, তারপর কিছু কিছু তোমার পদার্থ থাকবে, রাসায়নিক পদার্থ, ঠিক আছে, আর কিছু খনিজ পদার্থ থাকবে। তো এগুলো হলো কি আমাদের অভ্যন্তরীণ প্রভাব, সরি, বাহ্যিক প্রভাবক সমূহ। এগুলো কিন্তু উদ্ভিদের দেহের অংশ না, এগুলো বাইরের, পরিবেশের, অ্যাটমসফিয়ারের, ঠিক আছে। দেখো কি বলা, আলো তো শেষ, আলো তো আর বোঝানোর কিছু নাই। এর পরবর্তীতে আছে কার্বন ডাই অক্সাইড। তাহলে কার্বন ডাই অক্সাইডের সাথে তুমি জাস্ট মনে রাখবা সমানুপাতিক সম্পর্ক। কেমন সম্পর্ক? সমানুপাতিক সম্পর্ক। অর্থাৎ কার্বন ডাই অক্সাইডের পরিমাণ যত বাড়বে, সালোক সংশ্লেষণের হারও তত বাড়বে। কিন্তু আগেরগুলোর মতোই যদি অত্যাধিক বাইরে যায়, তখন কিন্তু আবার কি হবে, আমার সালোক সংশ্লেষণের হার কমে যাবে। কেন কমে? কারণ হলো যখন অত্যাধিক বাড়ে, তখন অম্লীয় হয়ে যায় পাতা, কি হয়, পাতার অম্লত্ব বেড়ে যায়। অম্লত্ব মানে অ্যাসিডিটি, অম্লত্ব মানে কি, অ্যাসিডিটি বেড়ে যায়। আর যখন পাতার অ্যাসিডিটি বেড়ে যাবে, তখন পাতায় যে পত্ররন্ধ্রগুলো ছিল, পত্ররন্ধ্রগুলো বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। বন্ধ হবে কেন? কারণ পাতা সিগন্যাল পাঠায় যে ভাই কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ অনেক বাইরে গেছে, তাহলে তুমি পত্ররন্ধ্রগুলো অফ করে দাও। যদি অফ করে না দাও, তাহলে কি আরো বেশি কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করবে ভিতরে। তাহলে ওটা রোধ করার জন্য কি হয়, তখন পত্ররন্ধ্রগুলো বন্ধ হয়ে যায়। আর পত্ররন্ধ্র বন্ধ হলে কিন্তু আমার সালোক সংশ্লেষণের যে হার, সেটা কিন্তু হ্রাস পাবে, ঠিক আছে। এই কথাগুলোই আমাদের বইতে একটু সুন্দর করে বলা আছে। একটু আগে যে বললাম যে অ্যাটমসফিয়ারে কার্বন ডাইঅক্সাইডের পার্সেন্টেজ কত, 0.03%, ঠিক আছে। এই প্রক্রিয়ায় যখন কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, তখন কিন্তু একটু বেশি পরিমাণে লাগে, প্রায় 1 ভাগ, মানে 1% বা 1 ভাগ পর্যন্ত কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে। বুঝতে পারছো? আবার এই যে কথাটা আমি বললাম, কার্বন ডাইঅক্সাইড যখন অতিরিক্ত বাইরে যায়, তখন কি হয়, এই মেসোফিল টিস্যুর কোষের অম্লত্ব বা অ্যাসিডিটি বেড়ে যায়, ফলে পত্ররন্ধ্র বন্ধ হয়, আর বন্ধ হলে সালোক সংশ্লেষণের হার কমে যায়। আর কার্বন ডাইঅক্সাইড মানে ইন দা ফার্স্ট প্লেস কেন দরকার কার্বন ডাইঅক্সাইড? কারণ কার্বন ডাইঅক্সাইডকে বিজারিত করেই কিন্তু তুমি কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবার তৈরি করবা, তাই তো। কার্বন ডাইঅক্সাইড ছাড়া তো তোমার সালোক সংশ্লেষণ চলতে পারবে না।
এই প্রক্রিয়া এই যে দেখছো বলা আছে যে কার্বন ডাইঅক্সাইড বিজারণের ফলেই হয়। এখানে আর কারো সমস্যা থাকবে না। তাপমাত্রাও দেখো আগের গুলোর মতোই একটা নির্দিষ্ট রেঞ্জ আছে, ওই রেঞ্জের থেকে যদি কম হয় তাইলেও সমস্যা, আবার যদি বেশি হয় তাইলেও সমস্যা। তাহলে একটা অপটিমাম টেম্পারেচার থাকতে হবে, তাই না? এই অপটিমাম টেম্পারেচারটা হলো 22 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। 22 ডিগ্রি থেকে কমবে, সালোক সংশ্লেষণ কমে যাবে। 37 ডিগ্রি থেকে বাড়বে, সালোক সংশ্লেষণ কমে যাবে। শুধু 22 থেকে 37-এর মধ্যে থাকতে হবে, ঠিক আছে? দেখো বইতে বলা আছে যে তাপমাত্রাটা বিশেষ প্রভাবক হিসেবে কাজ করে সালোক সংশ্লেষণের জন্য। এখানে যে অপটিমাম টেম্পারেচারটা বলা হয় যে 22 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস, এটা কিন্তু ডিগ্রি সেলসিয়াস এককে আছে, কেলভিন না, ঠিক আছে? অতি নিম্ন বা অতি উচ্চ তাপমাত্রা কোনোটাই হবে না, কোনো প্রক্রিয়া এই প্রক্রিয়াটা চলতে পারবে না, থাইমে যাবে, ঠিক আছে? আচ্ছা, এরপরও পানি, এই পানির ভূমিকাও বলা লাগে। দেখো, শর্করা তৈরির উদ্দেশ্যে যে কার্বন ডাইঅক্সাইডকে আমরা বিজারিত করব, এই বিজারিত করার জন্যই তো আমি পানিটা গ্রহণ করছি। কেন? পানির মধ্যে দেখো H2O তার মানে কি এখানে হাইড্রোজেন আছে না? তো এই পানি থেকেই কিন্তু হাইড্রোজেনটা যায়, এই হাইড্রোজেন যায় কার্বন ডাইঅক্সাইডের সাথে। আর আমরা জানি বিজারণ মানে হইলো কোনো কিছুর সাথে আমি হাইড্রোজেন যুক্ত করে দেবো, তো এই কার্বন ডাইঅক্সাইডের সাথে হাইড্রোজেন যুক্ত করে দেবে। হাইড্রোজেনটা আসে কোথা থেকে? এই পানির ভিতর থেকে আসে, ঠিক আছে? আচ্ছা, তার মানে কার্বন ডাইঅক্সাইড কি বিজারণের জন্য আমার পানি দরকার, ঠিক আছে? আচ্ছা, এরপরে যদি তাহলে পানির ঘাটতি হয়, এটা কিন্তু ওই যে কার্বন ডাইঅক্সাইডের ইটার মতোই, হেডিংটার মতোই, পানির যখন ঘাটতি হবে তখন আমার পত্ররন্ধ্র বন্ধ হয়ে যাবে। আর পত্ররন্ধ্র বন্ধ হলে কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করতে পারবে না, ফলে সালোক সংশ্লেষণ বাধাগ্রস্ত হবে, ঠিক আছে? এখানে এনজাইমের সক্রিয়তা বিনষ্ট হয়ে যায়। তাহলে আমার পানিটার দরকারই ছিল মূলত কিসের জন্য? ওই কার্বন ডাই অক্সাইডকে বিজারণের জন্য, তাই না? কার্বন ডাই অক্সাইডকে বিজারিত করার জন্য প্রয়োজনীয় যে হাইড্রোজেন আয়ন বা প্রোটন, সেটা পানি থেকেই আসে। তাহলে তোমার যদি পানির পরিমাণটা কমে যায় তাহলে তো কার্বন ডাই অক্সাইডকে বিজারিত করতে পারবে না, সালোক সংশ্লেষণ বন্ধ হবে। আবার তোমার মানে পানির ঘাটতি হলে কিন্তু পত্ররন্ধ্রটাও বন্ধ হয়ে যাবে, পত্ররন্ধ্র বন্ধ হলে কার্বন ডাই অক্সাইড ঢুকতেও পারবে না, মানে সব মিলেই আর কি তোমার সালোক সংশ্লেষণের যে রেট বা হার সেটা হ্রাস পাবে। আচ্ছা, এর পরবর্তী টপিকটা দেখো, অক্সিজেন কিভাবে একটা বাহ্যিক প্রভাবক সেটা তো বুঝতেই পারতেছো। অনেকে মনে করতে পারো যে অক্সিজেন বুঝি সমানুপাতিক সম্পর্ক, কিন্তু আসলে তা না। অক্সিজেনের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক, ঠিক আছে? মানে অক্সিজেনের পরিমাণ যত বাড়বে আমার সালোক সংশ্লেষণের হার তত কমবে, আর অক্সিজেনের পরিমাণ যত কমবে সালোক সংশ্লেষণের হার তত বাড়বে। এখন অনেকে মনে করতে পারে ভাইয়া ঠিক আছে, তাহলে আমার এখন টার্গেট হলো অনেক বেশি সালোক সংশ্লেষণ আমি করব, তাহলে অক্সিজেনের পরিমাণ আমি একেবারে কমিয়ে দেবো, তাইলে মনে হয় আমার অনেক সালোক সংশ্লেষণ হবে। তাহলে তুমি একটা বোকার মতো কাজ করবা। দেখো, অন্যান্য যে কয়টা প্রভাবক সম্পর্কে আমরা জানছি প্রত্যেকটাতে কিন্তু একটা নির্দিষ্ট রেঞ্জ ছিল, তাই তো? ওই নির্দিষ্ট রেঞ্জের থেকে বাড়লেও সমস্যা, কমলেও সমস্যা। তাহলে অক্সিজেন দেখো, হ্যাঁ কমলে সালোক সংশ্লেষণের হার বাড়বে, কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত। যদি বেশি কমে যায় বা একেবারে অক্সিজেন বিহীন অবস্থা হয়ে যায় তখন কিন্তু উল্টা তোমার সালোক সংশ্লেষণের পরিমাণ কমে যাবে। এই টপিকটা একটু মাথায় রেখো, ঠিক আছে? আচ্ছা, এইগুলোই আমাদের বইতে বলা আছে। অক্সিজেনবিহীন পরিবেশে সালোক সংশ্লেষণ বন্ধ থাকে, আর এটা অক্সিজেন বাড়লে সালোক সংশ্লেষণ কমে, আর অক্সিজেন যদি কমে তাহলে সালোক সংশ্লেষণ বাড়ে। আর খনিজ পদার্থ আছে কিছু, এখানে এগুলো মুখস্থ। আমরা শোনো, অভ্যন্তরীণ প্রভাবক যখন পড়ছিলাম তখন কিন্তু পটাশিয়াম ছিল, কিন্তু এই বাহ্যিক প্রভাবকের এই যে খনিজ পদার্থগুলো আছে কি কি আছে এভাবে মুখস্থ রাখবা। প্রথমত আছে নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম আর আয়রন, এই তিনটা মৌলের নাম মুখস্থ রাখবা। নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম, আয়রন। নাইট্রোজেন কত এইভাবে মনে রাখতে পারো যে নাইট্রোজেন হলো গিয়ে 7, ম্যাগনেসিয়াম হইলো 12, ঠিক আছে? আর আয়রন তো এমনি মনে থাকে, আয়রন তো সবারই লাগে, তাই না? আচ্ছা, যেমনটা বলতেছিলাম, এই যে ক্লোরোফিল, আমার কিন্তু সালোক সংশ্লেষণের জন্য ক্লোরোফিলের ভূমিকা কি? অপরিসীমের গুরুত্ব, তাই তো? ক্লোরোফিল যে তৈরি হবে, এর তৈরি হওয়ার যে উপকরণগুলো আছে তার প্রধানতম উপকরণ হলো নাইট্রোজেন আর ম্যাগনেসিয়াম। আর এই নাইট্রোজেন আর ম্যাগনেসিয়াম মনে করো জোড়া লাইগা ক্লোরোফিল তৈরি করে। আর জোড়া লাগার জন্য বিভিন্ন প্রভাবক এনজাইম আছে না, এই যে প্রভাবক অনুঘটকগুলো কাজ করে তার মধ্যে একটা হইলো আয়রন বা লৌহ, ঠিক আছে? এই যে লোহার অনুপস্থিতিতে কিন্তু এই ক্লোরোফিল তৈরি হতে পারে না, মানে নাইট্রোজেন আর ম্যাগনেসিয়াম জোড়া লাগতে পারে না। তোমরা এইভাবে মনে রাখবা, ঠিক আছে? যে নাইট্রোজেন আর ম্যাগনেসিয়াম জোড়া লাগবে, আর জোড়া লাগানোর কাজটা করবে লোহা। যখন জোড়া লাগবে তখন তৈরি হবে ক্লোরোফিলের অণু। তাহলে তোমার যদি এই লোহার পরিমাণ কমে যায়
তাহলে কিন্তু তোমার এই ক্লোরোফিলের পরিমাণও কমে যাবে। আবার তোমার যদি নাইট্রোজেন কমে তাইলেও কমবে, তোমার যদি ম্যাগনেসিয়াম কমে তাইলেও কমবে। বুঝতে পারছো ফ্লোচার্টটা? আচ্ছা, তাহলে ক্লোরোফিল সংশ্লেষণ করতে পারে না। তো যদি ক্লোরোফিল সংশ্লেষণ বা তৈরি করতে না পারে, আমরা জানি যে ক্লোরোফিলের কারণেই কিন্তু উদ্ভিদ সবুজ হয়, তাহলে সবুজ তো আর হইতে পারবে না। তাহলে হবে কি, পাতাগুলা হলুদ হয়ে যায়, পাতাগুলো কি হবে, হলুদ হয়ে যায়। আর এই অবস্থাটার একটা বিশেষ নাম আছে, যদিও আমরা অন্য একটা অধ্যায়ে গিয়ে ওটা জানবো, এখন আমি আর আলোচনা করব না এই বিষয়ে। তার মানে আমার যে আমি যদি ঠিকভাবে আমার সালোক সংশ্লেষণ রান করতে চাই, তাহলে আমার নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম আর লোহা এগুলো ঠিকভাবে মানে ঠিক অ্যামাউন্টে আমার পাতার ভিতরে থাকা লাগবে। পাতার ভিতরে কিভাবে আসবে, মাটি থেকেই কিন্তু শোষণ করবে। তার মানে মাটিতে এগুলো প্রয়োজন মতো থাকতে হবে। এই জন্যই তো বলে খনি, খনি থেকে আসে না, তাহলে খনিজ। যদি মাটিতে এই খনিজের অভাব হয় তাহলে কিন্তু আমার সালোক সংশ্লেষণের হার কি হবে, কমে যাবে। লাস্ট বাট নট লিস্ট হইলো রাসায়নিক পদার্থ। রাসায়নিক পদার্থ বলতে তোমার উদ্ভিদের আশেপাশে কিছু যদি বিষাক্ত গ্যাস থাকে তাহলে কিন্তু আমার সালোক সংশ্লেষণটা সাময়িকভাবে বন্ধ হয়ে যাবে। বিষাক্ত গ্যাসের মধ্যে কি কি আছে, আমরা ওই যে কিডন্যাপ করে, যখন কিডন্যাপের সময় যে শুনছো নাম ক্লোরোফর্ম, ক্লোরোফর্ম দেয়, হ্যাঁ, সে ক্লোরোফর্মের সংকেত তোমরা ভবিষ্যতে জানতে পারবা। তো এই ক্লোরোফিল কিন্তু মানে ক্লোরোফর্মুলাটা একটু বিষাক্ত টাইপের। তারপরে মিথেনের সামান্য মানে বিষাক্ত জিনিসপাতি আছে। যাই হোক, বই থেকে দেখো আমাদের বাতাসে কি ক্লোরোফর্ম, তারপরে মিথেন, অন্যান্য কিছু বিষাক্ত গ্যাস আর হাইড্রোজেন সালফাইড, প্রত্যেকটা সংকেত আমি লেখা দিই। পরীক্ষায় মনে কর আসতে পারে যে নিচের কোনটি রাসায়নিক কোন পদার্থটির উপস্থিতির কারণে সালোক সংশ্লেষণের পরিমাণ হ্রাস পেতে পারে, তখন কিন্তু আমাদের এগুলো সংকেত আকারে দিতে পারে। দেখো সংকেতগুলো দেখো, ক্লোরোফর্ম হলো গিয়া CH3Cl, ঠিক আছে। তারপরে আছে এই যে হাইড্রোজেন সালফেট H2S, তারপর আছে মিথেন, মিথেন হলো গিয়া CH4। এই সংকেতগুলো আমাদের অবশ্যই কি জানা থাকা লাগবে, নাহলে তো সমস্যা। এগুলোর কারণে কি বলতো, যদি থাকে তাহলে আমার সালোক সংশ্লেষণটা বাধাগ্রস্ত হবে বা একেবারে বন্ধ হয়ে যেতে পারে। কারো কি কোনো ডাউট আছে এই টপিকগুলো থেকে? একদম লাস্ট হলে গিয়ে সালোক সংশ্লেষণের গুরুত্ব। এই সালোক সংশ্লেষণের গুরুত্ব শোনো, আমি তোমাদের সাথে কথা বলি, বইটুই দেখা লাগবে না। তুমি নিজে একটু চিন্তা করো, যদি সালোক সংশ্লেষণ না হইতো তাহলে কি হইতো। ফার্স্ট দিনই আমি বলছিলাম, প্রথমে বলছি কি সালোক সংশ্লেষণের সংজ্ঞা, আর সালোক সংশ্লেষণের উপরে কিন্তু উদ্ভিদ মানে অন্যান্য প্রাণী যত কিছু আছে, যত প্রাণী আছে, ঠিক আছে, তৃণভোজী হোক বা মাংসাশী হোক, সবাই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সালোক সংশ্লেষণের উপরে নির্ভরশীল। কারণ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে খাবারটা তৈরি হয় উদ্ভিদ, তার সব তো সে নিজে খায় না, অল্প একটু নিজে খায়, বাকিটা কিন্তু তার ফল, কাণ্ড, মূল, পাতা এগুলো সঞ্চিত করে রাখে। সেই খাদ্যটাই কিন্তু আমরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে গ্রহণ করি। তাহলে খাদ্যের জন্য আমরা নির্ভরশীল, তাই না? ওই যে খাদ্যটাকে ভাঙ্গেই তো আমরা শক্তি পাই শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে। এটা আমরা আগামী দিন শিখবো। এখন আমি তোমার জাস্ট একটু ধারণা দিয়েছিলাম মনে হয় প্রথম ক্লাসে, ঠিক আছে। আর এই যে খাদ্যের মধ্যে যে শক্তিটা, এই শক্তিটা কিভাবে আসছে, ওই যে সূর্যের আলো থেকে শক্তিটা আসছে, ঠিক আছে। তাহলে যদি ভূমিকা বা গুরুত্ব আলোচনা করতে বলে সালোক সংশ্লেষণের, প্রথমে এই কথাটা, এই একটা পয়েন্ট যে খাদ্যের জন্য। 2 নাম্বার পয়েন্ট হইলো এই যে আমরা সবাই কি করি, এই যে শ্বসন হয় না, এই যে মানে খাদ্যটা ভাঙ্গা শক্তি তৈরি করে, এই প্রক্রিয়ার জন্য আমার কিন্তু অক্সিজেন লাগে। এই জন্যই কিন্তু আমরা প্রশ্বাস গ্রহণ করি, তাই না? অক্সিজেন নেই, এই জন্যই নেই, এছাড়া নেই না। তাহলে অক্সিজেন কিন্তু সবাই নেয়। আমি অনেকদিন আগে একটা প্রশ্ন করছিলাম যে উদ্ভিদ কি কখনো অক্সিজেন গ্রহণ করে? আমরা ছোটবেলা থেকে মুখস্থ করে আসছি যে উদ্ভিদ কি করে, সবসময় কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে আর অক্সিজেন ত্যাগ করে। কথাটা তো সত্য না। শ্বসনের জন্য যত জীব আছে, জীব মানে কি, উদ্ভিদও আছে, প্রাণীও আছে, এরা সবাই কি করে, সবাই কিন্তু অক্সিজেন গ্রহণ করে, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। তাহলে আমরা কেতদিন ভুল শিখছি, উদ্ভিদ কি তাহলে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে না? করে। কখন করে? এই যখন সালোক সংশ্লেষণ হবে, যখন উদ্ভিদ নিজের খাবার নিজে তৈরি করবে, শুধুমাত্র ওই সময়েই কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করবে আর অক্সিজেন ত্যাগ করবে। এজন্য আমি কিন্তু অনেকদিন আগে একটা শর্ট ভিডিও দিয়েছিলাম ইউটিউবে যে রাত্রবেলায় গাছের নিচে ঘুমানোটা নিরাপদ না। একদম গাছের, মনে করো বড় একটা গাছের নিচে ঘুমানো নিরাপদ না। কারণ কি, ব্যাখ্যা করো। আচ্ছা দেখি তো, পারলে তোমরা যদি কেউ দেখে থাকো এই কমেন্ট সেকশনে সেটার উত্তর দাও যে কেন রাত্রবেলায় গাছের নিচে ঘুমানোটা নিরাপদ না। রাত্রেবেলা যেহেতু সূর্যের আলো নাই, তাহলে কিন্তু আমার যে সালোক সংশ্লেষণ সেটার পরিমাণ কিন্তু কম, তাই না? সালোক সংশ্লেষণের পরিমাণ কম মানে কি, ওই সময় কিন্তু উদ্ভিদের দেখো শ্বসন কিন্তু সবসময়ই হয়, প্রতিনিয়ত শ্বসন হয়, কিন্তু সালোক সংশ্লেষণ
বেশিরভাগ ক্ষেত্রে হয় দিনের বেলায় বেশি হয়, রাতেও হয় কিন্তু কম। তাহলে রাত্রবেলায় যেহেতু শ্বসন তো হইতেছে, শ্বসনের জন্য অক্সিজেন কি করতেছে, মানে গাছ কি করতেছে, উদ্ভিদরা অক্সিজেনটা গ্রহণ করতেছে। ওই সময় কিন্তু অক্সিজেন গ্রহণ করতেছে, তার মানে তার আশেপাশে একটা অক্সিজেনের ঘাটতি সৃষ্টি হইতে পারে। তো ওইখানে যদি কোনো মানুষ থাকে তাহলে তো ওর তো শ্বাসকষ্ট হইতে পারে, মনে করো ওখানে অক্সিজেনের পরিমাণটা কমে গেল। ঠিক আছে, আচ্ছা যাই হোক, তাহলে অক্সিজেন মানে যে উদ্ভিদের সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট ভূমিকা কি, আমাদের পরিবেশে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের যে ব্যালেন্স বা ভারসাম্য, এই ভারসাম্য রক্ষায় সালোক সংশ্লেষণের গুরুত্ব অপরিসীম। কিভাবে, এই একমাত্র উদ্ভিদ কি করে, কার্বন ডাইঅক্সাইডকে গ্রহণ করে, এর ফলে কিন্তু আমাদের বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ারে কার্বন ডাইঅক্সাইডের যে পার্সেন্টেজ সেটা কম। যদি উদ্ভিদ না থাকতো তাহলে কার্বন ডাইঅক্সাইড কে গ্রহণ করতো, তাহলে কি ব্যালেন্স থাকতো বলো, ব্যালেন্স থাকতো না। ইভেন ধারণা করা হয় একেবারে যখন শুরুতে আমাদের যে পৃথিবী, এই পৃথিবীতে অক্সিজেন ছিলই না, কিন্তু যে আদি উদ্ভিদগুলো ছিল তারা কোনো না কোনোভাবে তাদের ওখানে সালোক সংশ্লেষণ হয়েছে, সালোক সংশ্লেষণ হওয়ার ফলে অক্সিজেন বাই প্রোডাক্ট বা উপজাত দ্রব্য হিসাবে তৈরি হয়েছে। তার এভাবেই কিন্তু আমাদের পৃথিবীর বায়ুমণ্ডলে অক্সিজেনের আসা শুরু হয়েছে, বুঝছো? তার মানে উদ্ভিদ ছাড়া আমরা অচল। তারপর আমরা কি করি, একটু হইলে এই গাছ কাটো, এই গাছ কাটো, সেই গাছ লাগানোর বেলায় আমরা নাই, শুধু কাটার বেলায় আছি। তো অনেক কথাবার্তা বললাম, এগুলাই আমাদের বইতে একটু সুন্দরভাবে প্রমিত ভাষায় বলা আছে। আমি তো একটু বরিশাল্য ভাষায় বলছি, তো আমাদের বইতে সুন্দরভাবে এই মেইনলি 2 পয়েন্ট, এই যে প্রথম যে হেডিংটা, এই যে দেখো, এই প্যারায় আলোচনা করছে যে খাদ্যের জন্য আমরা কিভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল। তার পরবর্তী প্যারায় আলোচনা করছে যে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের ব্যালেন্স কিভাবে রাখে, ঠিক আছে। তার পরবর্তীতে আরো কিছু মানে এক্সট্রা কথাবার্তা বলছে যে সালোক সংশ্লেষণ আরো কিভাবে আমাদের জন্য ইম্পর্টেন্ট। তারপরে যে কথা আমি তোমার বললাম যে আদি উদ্ভিদ, এই আদি উদ্ভিদদের ফলেই কিন্তু আজকের দুনিয়াটা কি বাসযোগ্য হয়েছে। ঠিক আছে, প্রায় যখন পৃথিবী সৃষ্টি হয়েছে প্রায় 5 বিলিয়ন বছর আগে কোনো গ্যাসীয় অক্সিজেন ছিল না। উদ্ভিদ তখন, এই যে আদি উদ্ভিদ সালোক সংশ্লেষণ করার মাধ্যমে অক্সিজেন তৈরি করছে। ঠিক আছে, তো এই ছিল আমাদের সালোক সংশ্লেষণের A to Z। এখন তোমাদের এখানে কোনো সমস্যা হওয়ার মানে কথাই না। আরো এরপরে তোমাদের বইতে 2টা প্র্যাকটিক্যাল আছে। প্র্যাকটিক্যাল কি, একটা হলো সালোক সংশ্লেষণের জন্য আলোর অপরিহার্যতা, আর দ্বিতীয় প্র্যাকটিক্যাল হলো সালোক সংশ্লেষণের জন্য ক্লোরোফিলের অপরিহার্যতা। এখন প্র্যাকটিক্যাল আমি তোমাদেরকে পড়াবো না, শুধুমাত্র ওখানের থেকে যে শেখার ব্যাপারটা আছে সেটা আমি তোমাদেরকে বলি। প্র্যাকটিক্যালে করবে কি, মনে করো একটা পাতার ভিতরে তো মনে করো ক্লোরোফিল আছে অনেকগুলো, হ্যাঁ। তো এই ক্লোরোফিল যেহেতু আছে, তুমি জাস্ট মনে রাখবা ক্লোরোফিলের সাথে যখন আয়োডিন বিক্রিয়া করবে, যখন কি আয়োডিন আয়োডিন যখন বিক্রিয়া করবে তখন সেখানে একটা কালারের সৃষ্টি হবে। ঠিক আছে, গাঢ় নীল হইতে পারে, একটু বেগুনির মতো হইতে পারে, অথবা কালো রঙের সৃষ্টি হইতে পারে। ঠিক আছে, যদি বিক্রিয়াটা হয় কার মধ্যে বিক্রিয়া, আয়োডিন আর ক্লোরোফিল এদের মধ্যে যখন বিক্রিয়া হবে তখন এভাবে রং আসবে। ঠিক আছে, তো এই এখন যদি তোমরা ওই প্র্যাকটিক্যালটি একটু রিডিং পড়ো তাহলে বুঝতে পারবা। ঠিক আছে, কোনো সমস্যা থাকবে না। আর তাহলে এভাবেই কিন্তু আমাদের সালোক সংশ্লেষণ একেবারে শেষ। প্রথম দিনে আমরা ওই সংজ্ঞা টঙ্গা হাবি জাবি দেখাইছি। আজকে আমরা মনে করো পর্যায় কি কি আছে, আলোক পর্যায়, আলোক নিরপেক্ষ পর্যায়ের যে গতিপথ গুলো আছে, তাই না, কার্বন ডাইঅক্সাইড বিজারণের আলাদা আলাদা যে গতিপথ, কেলভিন চক্র, হ্যাচো-স্ল্যাক চক্র, এগুলো দেখালাম। আর প্রভাবকগুলো ইম্পর্টেন্ট, প্রভাবকগুলো তোমার এমসিকিউ তো আসতে পারে, আবার স্যারদের তো ভাই মানে মাথা ঠিক নাই, কেনা বড় প্রশ্নও দিয়ে দিতে পারে। বড় প্রশ্ন যদি দেয় আশা করি পারবা। বাহ্যিক প্রভাবকগুলো কি কি ছিল, প্রথমেই তুমি আশেপাশে তাকাও, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, পানি, আলো, সূর্যালোক, খনিজ পদার্থ, রাসায়নিক পদার্থ, এই হলো গিয়ে বাহ্যিক প্রভাবক। আর অভ্যন্তরীণ প্রভাবক কি কি ছিল, অবশ্যই তোমার ক্লোরোফিল থাকবে, তাই না, ক্লোরোফিল থাকবে। পাতার বয়স, পাতার সংখ্যা, আরেকটা মৌল কিন্তু নাম লেখা লাগবে, সেটা কি, পটাশিয়াম। তারপরে বিভিন্ন টেনজাইম আছে, বুঝতে পারছো। আর এছাড়াও কি, ওই যে গ্লুকোজ বা কার্বোহাইড্রেট, ওই যে যদি পরিবহন ঠিকভাবে না হইতো তাহলে কিন্তু আমার সালোক সংশ্লেষণের পরিমাণটা কম হইতো বিকালবেলায়, মনে পড়ে। তো এই সবই আমরা আসলে শিখছি, কঠিন কিচ্ছু নাই, সবই সহজ। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সবাই ভালো থাকো, অপরকেও ভালো রাখো। আসসালামু আলাইকুম।